সকাল সকাল সাব্বিরের রুমে এক প্রকার হামলা দিয়েছে জেরিন আর বৃষ্টি। নেহার সাথে দেখা হয়নি। সকালে মহারানী নিশ্চিত ঘুমাচ্ছে পড়ে পড়ে। তাদেরকে একটু বলেও গেল না একা একা রাতের বেলা রোমান্টিক ডেটে গিয়েছে মহিলা। আজ একবার সামনে পাক, ওর ক্লাস তো পরে নেবে, আগে সাব্বিরের সাথে বোঝাপড়াটা করে নিতে হবে। রাতের বেলা দুজনের থেকে টাকা নিয়েছে কিন্তু কাহিনী বলেনি। কি বজ্জাত হয়েছে ছেলেটা। জেরিন দরজায় এলোপাথারি ধাক্কা দিচ্ছে আর বলছে, সাব্বির, আজকে যদি তুই দরজা না খুলিস তো বেশি ভালো হবে না বলে দিচ্ছি। তোর গার্লফ্রেন্ডের গোডাউনে আগুন লাগাবো আমি। টাকা মেরে খাওয়ার ধান্দা করলে মস্ত বড় ভুল ধারণা হবে তোর। এই যে এনে টাকা মেরে কেউ শান্তি পায়নি বলছি। আর তুই চিরকুমার থাকবি, বউ জুটবে না তোর। বেচারা বৃষ্টি কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। জেরিনাপুর গলা না ফাটা বাঁশ। মা শুনতে পেলে এখন তিনজনকে কে লাগাবে উত্তম মাধ্যম। বৃষ্টি কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপু আসতে বলো না। মা শুনতে পেলে সকাল সকাল কেলানি খেতে হবে। তার উপর আমি পড়া থেকে উঠে এসেছি। জেরিন সোনার পাত্রী নয়, শেষে হার মানল সাব্বির। দরজা হাতল ধরে ঘুমু ঘুমু চোখে বের হলো। হাই তুলতে তুলতে বলল, বোন, তুই কি বিয়ে করে না যাওয়ার আগ পর্যন্ত আমাকে শান্তি দিবি না? তোর সেমিস্টারে সুমন্ত্রণা করে আর একদিন পর পরীক্ষা এনে দিয়ে তোর পড়াশোনা শেষ করতে পারলে শান্তি লাগতো আমার। মাস্টার্সে গিয়ে শ্বশুরবাড়ির হাঁড়ি পাতিলের সাথে করতি। জেরিন ওর কথা কানেই তুলল না, যেন ঠেলে রুমে ঢুকে পড়ল। বৃষ্টি জেরিন সাব্বিরের খাটে আয়েশ করে বসলো। সাব্বির তড়িঘড়ি করে বলল, দাঁড়া অন্তত ব্রাশটা করতে আসি। জেরিন নাকচ করে বলল, তুই 5 হাত দূর থেকে কথা বল, তাহলে হবে, গন্ধ টন্ধ আসতে পারবে না। বৃষ্টি নাক কুচকালো। সাব্বির বলল, তুই এত অসামাজিক কেন জেরিন বোন? সাব্বির গতকালকে টয়া নেহার বলা সবটুকু বলে দিল। বৃষ্টি তেতিয়ে উঠল। বিরস মুখে বলল, আমার ভাইটা এমন হইল কবে থেকে? নিজের বউরে একজন এসে বলছে রুমে ঢুকেছে কেন, সে কিছুই বলবে না? এ কেমন কথা? সত্যি ভাইয়া, এসব লুকোচুপি খেলাটা এখন আমার বিরক্ত লাগছে। নেহা ঘুম থেকে উঠে ছোটোখাটো একটা চিৎকার মারল। নিখিল উড়ে এসে একদম ওর মুখ চেপে ধরল। নেহা অনবরত চোখের পাপড়ি ঝাপটাচ্ছে। এমনিতে ওর হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল, তার উপরে এই ছেলে এত কাছে চলে আসলো কেন? এবার কি হবে? নিখিল চোখে মুখে বিরক্ত, দাঁতে দাঁত চেপে বলল, কী সমস্যা? যখন তখন এভাবে চিল্লাতে থাকোস কেন? এখানে কি সকাল সকাল ভূত এসেছে নাকি ডাকাত? নেহা চোখ খিচে বন্ধ করে ফেলছে। নিখিল সদ্য গোসল ছেড়ে এসেছে, পরনে বলতে শুধু একটা প্যান্ট। ঘুম থেকে উঠে খালি গায়ে নিখিলকে দেখে কোনো কিছু চিন্তা না করে চিৎকার দিয়েছে। নিখিল নিহার একদম কাছে এসে ওর মুখ চেপে ধরছে। নিহার এবার শ্বাস আটকে আসার উপক্রম। নিখিলের থেকে ভেসে আসা মন মাতানো ঘ্রাণটা এবার নিজেকে অসাড় মনে হচ্ছে। নেহা হাত ছাড়ানোর জন্য শব্দ করতে থাকে। নিখিল বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নেয়। নেহা কয়েকবার শ্বাস নিয়ে কাঁপা কণ্ঠে বলে, দূরে সরুন নিখিল ভাই। নিখিল সরল না, উল্টে আরও একটু এগিয়ে আসলো। নেহা ভয়ে পিছিয়ে গেল। নিখিল নেহার অবস্থা দেখে হাসি পেয়ে গেল। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলে উঠল, আমাকে এভাবে দেখার অভ্যাস করে নে নেহা, রোজ রোজ তো দেখতে হবে। আর এত রিয়াক্টরে কী আছে? আমি তো পরপুরুষ নই, তোর নিজেরই বিয়ে করা স্বামী। নিখিল উঠে গিয়ে আবার আয়নার সামনে দাঁড়ালো, চুলে জেল লাগাতে ব্যস্ত। এদিকে পরপর দুইটা কথা বলে বিমূঢ় করে গেছে এক রমণীকে। নেহা তবদা খেয়ে বসে আছে, কানে বাজছে নিখিলের বলা কথা, আমি পরপুরুষ নই, তোরই বিয়ে করা স্বামী। স্বামী শব্দটায় যেন কিছু একটা আছে, তীব্র অধিকারবোধ কিংবা একটা মানুষের সব কিছুতে আধিপত্য পাওয়ার চাবিকাঠি। নেহার মনটা চট করে ভালো হয়ে গেল। সে ভুলে গেল নিখিল অন্য কাউকে ভালোবাসে। ওসব ধারণা। তার মন শুধু বলল, নিখিল সে তোর স্বামী। নেহার মুখের হাসিটা আড়াল হলো না। আজ সে হেসেই রুম থেকে বেরিয়ে গেল। নেহাকে যাওয়ার সময় দেখলো একবার নিখিল। নেহা বেরিয়ে গেল আনমনে, হাঁটার ফলে এক ধাক্কায়, তাও যাত্রার সাথে না, স্বয়ং টায়ার সাথে। নেহার মেজাজ খারাপ হতে আর কি লাগে। নেহা পুরোই এলোমেলো, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ফোলা ফোলা চোখে নেহাকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। টায়া ভুরু জোড়া কুঁচকে রেখেছে। নেহা পাশ কাটিয়ে যাবে ভেবে নিয়েছে। সকাল সকাল মুড নষ্ট করার কোনো মানেই হয় না। নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে রাতে ছিলে? নেহার বিরক্তির সীমায় এবার আকাশ ছুঁয়েছি। নেহা তার জামাইয়ের সাথে ঘুমিয়েছে, তাতে টায়ার কি? নেহার রাগ ফুটে উঠেছে চোখে মুখে। আজকে এই মেয়েকে একদম খুন করে ফেলবো।
শুধুমাত্র আত্মীয় বলে নিখিল ভাইয়ের সাথে ঢলাঢলি করাটা সহ্য করেছে, তাই বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? নেহাকে চেনে না তো এই মেয়ে। এই পর্যন্ত কতজনের মাথা ফাটিয়েছে তা শুধু বৃষ্টি জানে। জেরিন বৃষ্টি তখন সাব্বিরের রুম থেকে বেরিয়েছে। নেহা টয়াকে মুখোমুখি দেখে দুজনে দৌড়ে আসে। বৃষ্টি ভয় পেয়ে নেহার চোখ মুখ দেখে জেরিন বলে উঠলে, কী রে তোরা দুজনে এখানে কী করছিস? যে যার কাজে যা। তাই আবার বলে উঠল। নেহাকে দেখলাম নিখিল ভাইয়ের রুম থেকে আসলো। জিজ্ঞাসা করলাম, উত্তর তো দিলই না। বড়দের কথায় উত্তর দিতে হয়। নেহাকে জানে না কেমন অভদ্র হয়ে যাচ্ছে ও। নিখিল ভাই ঠিকই করে, ওকে কড়া করে কথা শোনায়। নেহা আবার নিয়ন্ত্রণ হারিয়ে বসে, হাত উঠায় টায়াকে কষিয়ে একটা মারার জন্য, কিন্তু না, তা হয়ে ওঠে না। বৃষ্টি এসে হুট করে নেহাকে জড়িয়ে ধরে কিছুটা দূরে নিয়ে কানের কাছে বলে, কি করছিলি তুই? এটা এটা বাড়ি, সবাই পরে তোকে ভুল বুঝতো পাগল। অন্যভাবে সামলাতে হবে, প্লিজ কুল ডাউন। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস টানলো। সাব্বির হন্তদন্ত হয়ে ছুটে আসলো রুম থেকে। কাহিনী শুনতে পারলো, বুঝলো কিছু একটা হয়েছে। টায়ার হাতে কফির মগ। সাব্বির দেখে এক টানে তা ছিনিয়ে নিয়ে বড়সড় একটা চুমুক বসালো। কফিটা কি তুমি বানিয়েছো টায়া? তা আমার জন্য বুঝি? টায়া নির্লজ্জের মতো বলল, না, নিখিল ভাইয়ের জন্য। সাব্বির নেয়ার দিকে তাকালো, একটা ফুটন্ত প্রায় বোমা। সাব্বির দ্রুত ভঙ্গিতে বলল, নিখিল ভাই তো সকাল সকাল 2বার কফি খায় না, জানো না তুমি? এই তো কিছুক্ষণ আগে নেহা নিজের জন্য কফি আনতে গেছিলো, তখন বড় মা ওর হাতে নিখিল ভাইয়ের জন্য কফি পাঠিয়ে দিছে। এটা দিয়েই আসলো এখন, তাই তোমারটা আমি খেয়ে নিলাম। কিছু মনে করো না তো? তাই বিস্ফোরিত নয়নে তাকালো। নেহার ছায়াও তো রান্নাঘরে আশেপাশে দেখলো না। তাই এত সকাল থেকে নিচে ভোরে উঠে জোর করে সবাইকে সরিয়ে রান্না করলো। ওর খালামণি তো ওকে ঢুকতেই দিতে চায়নি। সে হাত পুড়িয়ে রান্না করলো শুধু নিখিলের জন্য। আর এই মেয়ে কখন গেল রান্নাঘরে? মিথ্যে কেন বলছে সাব্বির? কখনো দেখলাম না তো। আমি তো এতক্ষণ রান্নাঘরেই ছিলাম। আজ সকালে সবার জন্য নাস্তা আমি বানিয়েছি। সাব্বির যে হারার পাত্র নয় তা টায়া জানে না। সে মিথ্যে বলে পুরো কনফিডেন্সের সাথে। সাব্বির কফির মগটা জেরিনের হাতে গুজে দিয়ে বলল, তুমি তো জানোই না টায়া, আমার নেহা বোন তো সুপারফাস্ট। কখন যায় কখন আসে বোঝাই যায় না। পুরো বাতাসের গতি ওর। তাই বেশি চাপ নিও না, বুঝলে? সাব্বির হেলে দুলে চলে গেল। জারিনে গেল। বৃষ্টি নেহাকে জিজ্ঞাসা নিয়ে রুমে গেল খাবার খাওয়ার জন্য। সবাই টেবিলে বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে নিখিল আসলো, পেছনে নেহা। নিখিল শেষ সিঁড়িতে, নেহা প্রথম। নিখিল নামতে টায়া এসে গদগদ হয়ে বলল, নিখিল ভাই আসুন, আজকে আমি রান্না করছি, খেয়ে বলুন কেমন হয়েছে। নেহা আবার নামা বন্ধ করে দিয়েছে। দেখতে চাচ্ছে নিখিল কী বলে। যদি নিখিল আজকে এই মেয়ের হাতে রান্না খায় তো নেহা বাড়িতে আগুন লাগিয়ে দিবে একদম। টায়ার সাথে নিখিলকেও জ্বালিয়ে দিবে। নিখিল ঘড়ির দিকে তাকালো একবার, তারপর সিঁড়িতে থমথমে মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে দেখল। নিখিল টায়াকে জবাব না দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে বলল, মা আজ একটু বেশি কাজ আছে, বাইরে খেয়ে নিব। নেহা আর দাঁড়ায়নি, লম্বা কদমে সদর দরজা ছাড়ল। কিছুক্ষণ পর সাব্বির উঠে গেল। নিখিল দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। সাব্বির গিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলো। নিখিল বিনা বাক্যে ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা নেহাকে দিবি, আর চুপচাপ সবটা খেয়ে ওষুধ খেতে বলবি, না হলে ওর কপালে দুর্গতি আছে বলে দিলাম। সাব্বির মাথা নেড়ে চলে আসলো। নেহা খেতে আসেনি, সিঁড়ি থেকে ফেরত গিয়েছে। দরকার পড়লে 4 দিন না খেয়ে থাকবে, তা ওই মেয়ের রান্না করা খাবার মুখে তুলবে না। নিখিল খাবার না খাওয়ায় নেহা খুশি, তবুও প্রকাশ করবে না। ভাব নিয়ে চলতে হবে এই ছেলের সাথে। ভাব শুধু ওর একার আছে নাকি? সাব্বিরকে বাহিরে গিয়ে আবার আর আসতে দেখে সাহারা বললেন, কিরে না খেয়ে এরকম ছোটাছুটি করছিস কেন? আবার উপরে যাচ্ছিস কেন? সাব্বির আসছি বলে চলে গেল। সাব্বির নেহার দরজার সামনে দাঁড়িয়ে দাঁত কেলে বলল, নেহা বোনটি আমার, থুরি ভাবি সাহেবা, আমার এই আমার এই নিন আপনার খাবার। খেয়ে ওষুধ খেতে বলছে আপনাকে আপনার উনি। নেহা পানসে মুখে বলে, ছি ছি সাব্বির ভাইয়া, তুমি ছোটো বোনরে ভাবি বানাই দিলা, পর করে দিলে একদম। হয়েছে, কাহিনী কম কর, খেয়ে তো নে, না হয় ভাইয়া এসে তোকে উপরে পাঠিয়ে দিবে। সাব্বির খাবারের প্যাকেট নেহার হাতে দিয়ে চলে গেল। এই লাইলি মজরুর চক্করে ওর সকালে খাবারে মাছি পড়ল। ভার্সিটি যাবে না আজ জেরিন, সাব্বিরও যায়নি। ওদের তো ঘুরতে যাওয়ার কথা।
নেহাকে শুধু বলেনি, নেহাকে চেপে ধরেছে রাতের কাহিনী জানার জন্য। ওরা নেহা কাটছাট করে কিছু একটা বুঝিয়ে দিয়েছে ওদের। যখন সবাই শুনছে তাদের জন্য গিফট এনেছে, তখন মুখ বন্ধ হয়েছে এদের। সকাল থেকে মন খারাপ টায়ার। নিখিল তাকে এভাবে এড়িয়ে গেল, সময় নেই এটা মুখেও তো বলতে পারতো। নিখিল না খাওয়ার যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিখিল ওকে এড়িয়ে চলার। যে মানুষটাকে পছন্দ করে, যার মন পাওয়ার জন্য এত কিছু করে, বেহার মতো লাজ লজ্জা ভুলে ছুটি পেলে ছুটে আসে, সে মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এত এত রূপের প্রশংসা পায় সে প্রতিনিয়ত, এসব কি দিয়ে লাভ কি? নিখিল তার দিকে তো ফিরেও তাকায় না। ভালোবাসা আসলে কিভাবে সৃষ্টি হয়? রূপে গুণে, নাকি অদৃশ্য কোনো শক্তি যার নাগাল পেতে ব্যর্থ টায়া? টায়া কষ্ট চেপে মুখে হাসি নিয়ে সেতারা বেগমের প্রশংসা শুনেই যাচ্ছে। এই একটা মানুষ, তার আশার আলো। নিখিলকে পেতে যেভাবেই হোক সেতারা বেগমকে পটানো বেশি জরুরি। নিখিল সেতারা বেগমের কথা কখনো ফেলতে পারবে না, তা জানে টায়া। দুপুরে ঠিক কিছুক্ষণ আগে রান্না শেষ করছেন হামিদা, তহমিদা আর সাহারা মিলে। নেহা সবাইকে বসার ঘরে ডাকলো। আগে হামিদা বেগম, পরে সব বড়দেরকে কালকে রাতে আনা উপহারগুলো দিল। জেরিন বৃষ্টি সাব্বিরকে দিল। রোব স্কুল থেকে ফিরেনি এখনও, তাই ওরটা সাব্বির ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে। টায়া একপাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আমার জন্য কিছু আনোনি নেহা? নেহাবার চমকে উঠল। সে সত্যি রাতে টায়ার কথা ভুলে গেছে। একবারও লজ্জায় পড়ে গেল নেহা। তা ঠিক বুঝতে পারল বৃষ্টি। বসার ঘরে তখন সদর দরজা দিয়ে প্রবেশ করলো মিহির, সাথে নিখিল, পেছনে শাহ আলম চৌধুরী। নেহা কী বলবে বুঝে উঠতে পারল না। জেরিন সাব্বির মুখ চাওয়াচাই করলো। বৃষ্টি চট করে বলে উঠল, কেন আনবে না টায়া আপু? নেহা তো সবার জন্য এনেছে। আমারটা আগে দিয়েছে, তুমি এতক্ষণ দাদির ঘরে ছিলে, তাই তোমারটা আমার হাতে দিয়েছে, এই নাও। বৃষ্টি নিজেরটা টায়াকে দিয়ে দিল। এদিকে নেহার চোখ ছলছল করে উঠল। তাকে বিব্রত পরিস্থিতিতে বাঁচাতে বৃষ্টির নিজেরটায় টায়াকে দিয়ে দিল। সব ঘটনা মিহির নিখিল দেখলো দাঁড়িয়ে। শাহ আলম ছোটদের মাঝ থেকে সরে গেল। টায়া তো গিফট পেয়ে খুশি। সে ভেবেই নিয়েছে এসব নিখিল কিনেছে, নিশ্চয় নিখিল নিজের হাতে দেবে না, ওর পক্ষ থেকে দেবে নিয়ে খুশি টায়া। বৃষ্টির মুখেও হাসি। গিফট না পাওয়ার তার মাঝে কোনো কষ্ট দেখা গেল না। তার কাছে নেহাগে পড়ে সব কিছু। এসব গিফট নেহা তাকে আরও দিতে পারবে। একবার এই গিফটের বদলে যদি বন্ধুর সম্মান বাঁচে তো তাই হোক। নিখিল রুমে চলে গেল। মিহির নেহার দিকে তাকিয়ে বলল, এই নেহা, এটা তোমার জন্য, বুঝলে, বলে মুখ ভরে হাসলো। নেহার হাতে শপিং ব্যাগটা, উপরে মেঘবালিকায় লেখা দেখে নিজেও হাসলো। জেরিন টিপকিনি কেটে বলল, বাহ, মিহির ভাই শুধু নেহার জন্য, আমাদেরকে চোখে পড়ে না তোমার? নেহা এদের কথায় পাত্তা না দিয়ে বৃষ্টির হাত টেনে নিয়ে চলল রুমের দিকে। রুমে এসে নেহা বৃষ্টিকে একটা রামধমক দিল, তুই ওই টায়া ভাইকে নিজেরটা দিলি কেন? যা হওয়ার হতো। এখন তো মনে হচ্ছে আমি ভুলেই ভালোই করছি। ওই শাকচুন্নির জন্য আনবো আমার শত্রু? ও নেহা, তুই কি বাচ্চা? সব সময় শুধু বোকা বোকা কথা। চুপ কর, যা যা তো। মিহিরটা তোকে আবার কি দিল? মেয়ে হেসে বলল, তোকে বলবো কেন? বৃষ্টি টেনে দেখা বলছি। বৃষ্টি দেখলো গোলাপি রঙের একটা শাড়ি, সাথে চুড়ি, গহনা আর একটা ছোট্ট চিরকুট। মেহবুকো বালিকা, আমার হৃদয়ের এক পশরা সুখের পায়রা তুমি, প্রতি হৃদয়ের মরুভূমির অধিক প্রতীক্ষিত জলরাশি, আমার ভালোবাসার উষ্ণতম সুখতারা তুমি, আমার হৃদয়ে শ্রাবণের ভালোবাসায় ইলশে গুড়ি তুমি, ইতি তোমার অধম প্রেমিক। নেহা হুহা করে হাসতে হাসতে বলল, মিহির ভাইয়া, তুই এবার কবি সাত্ত্বিক বানিয়ে ছাড়বি দেখছি। বৃষ্টি এবার বলল, তুই নিজের জন্য কাল কি এনেছিস দেখালি না তো? আর ভাইয়া কি দিয়েছে দেখা? নেহা ভোতা মুখে উঠল, তোর ভাই দিবে গিফট? দুনিয়া উল্টায় যাইব তোর কথা শুনে। আর কোনো মানুষ পেলি না? এর থেকে কিছু আশা করি না আমি। আমাকে তো কিছু দিবেই না। আলমারি ভর্তি শাড়ি এনে রেখেছে প্রেমিকার জন্য। নেহার মনটা ক্রমশ কষ্টে ভরে উঠল কথাটা বলে। বৃষ্টি বুঝেও চুপ করে রইল। কী করার আছে তার এখানে, যেখানে তার ভাই কিছু করছে না? মেয়েটা কবে বুঝবে তার ভাই? সময়টা যেন দীর্ঘতম না হয় সে আশাই করছে বৃষ্টি। দুপুরে সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য। টায়া গেলে নেহা যাবে না। নিখিলের সাথে গিয়েই
এই মেয়ে রঙ্গ করবে তা কিছুতেই দেখতে পারবে না নেহা। এতটা মহান নারী সে না। জেরিন বৃষ্টি মুখ গোমড়া করে বসে আছে। প্লিজ চলো না, তুই না গেলে ভাইয়া আমাদের নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? অবশ্যই যাবে, আমি না গেলে তো উনি বেঁচে যায়। প্লিজ সোনা বেবি, রাগ করে না। বড় অপুর কথা শোনো না বাবুটা। দেখো দেখো জেরিন আপু, তুমি একদম এভাবে বলে আমাকে গলাতে চাইবে না। তোমার ভাই যদি এসে বলে নেহা চলো, তবেই যাব, না হয় এক পাও নড়ব না আমি। দরজা থেকে নিখিল গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই চুপ করে গেল। ও, তোকে আবার আলাদা করে নিমন্ত্রণ করতে হবে, তাই তো নেহা? নেহা শুকনো ঢোক গিল। কথাটা এসে নিখিলকে কেন শুনতে হবে? এভাবে ফেসে যাবে ভেবেচিন্তে তো এসব বলেনি তখন। তুই যদি 5 মিনিটের ভিতর তৈরি না হয়েছিস, তোকে কিভাবে নিয়ে যেতে হয় আমার জানা আছে। যাব না আমি। নিখিল ভুরু উঁচে জিজ্ঞাসা করলো, কি করবি না তুই? যাব। গুড গার্ল। এই, তোরা গিয়ে গাড়িতে বস, আমি ওকে নিয়ে আসছি। বাকিরা সবাই শাড়ি পরে যাবে। শাড়ি পরে তৈরি হয়েছে নেহা 5 মিনিটে। শাড়ি কেন, কোনো শাড়ি বের করতে তো 10 মিনিটের ব্যাপার। নেহা পিচ কালারের একটা চিকনকারি কাজের 3 পিস নিল। ছুটে গিয়ে বের হয়ে আসলো। মুখে মাখার মতো শুধু ক্রিমটাই সামনে পেল। মেখে একটা খুব হালকা রঙের লিপস্টিক লাগিয়েছে। চুলগুলো উঁচু করে কাঁটা দিয়ে আটকে বের হতে নিলে নিখিল বলল, এই চুল ছেড়ে বের হ। নেহা পারবো না বলে পাশ কাটিয়ে চলে গেল। নিখিল আঙ্গুলের সাহায্যে কপাল ঘষল। এই মেয়েটা তো অতি সাধারণ রূপে রোজ রোজ তাকে ডুবে মারছে অনুভূতির এক অতল সাগরে। কতদিন সামাল দিতে পারবে নিখিল? নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়ছে ক্রমশ। নেহা নিখিল নামছে পাশাপাশি। তহমিদা, হামিদা, সাহারা বসে আছেন সোফায়। সময় পেয়ে 3 যা মিলে টিভি দেখছেন। ছেলে মেয়ে দুটোকে একসাথে কি সুন্দর মানিয়েছে। মুগ্ধ চোখে দেখলেন 3জনে। হামিদা এগিয়ে এসে নেহাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মাকে। নেহা হামিদা বেগমকে জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু প্রশংসা করলে বড় মা। জানো, কিছু মানুষ তো শুধু সারাদিন পেতনি বলে ডাকে। নেহা কথাটা বলে নিখিলকে একটা ভেঙচি কাটল। হামিদা বেগম হাসলেন। নিখিল কড়া ভাষায় বলল, মেয়েটাকে নিয়ে যাচ্ছিস, একদম বকাঝকা করবি না বলে দিলাম। দেখে শুনে রাখবি আর নিজ হাতে খাইয়ে দিবি, মনে থাকবে। নিখিল বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়ল। দুজনে বেরিয়ে যেতে হামিদা এসে বলল, হেসে বলল, কোনো কুনজর না লাগুক ছেলে মেয়ে দুটোর ওপর। তহমিদা তৃপ্তি পেলেন। মেয়ের কপাল করে বড় অপার মতো শাশুড়ি পেয়েছে। তার যা মেয়ে, সব কিছু ভুল করে অন্য মানুষের বাড়িতে কাছে দিয়ে তিনি কোনোদিন শান্তিতে থাকতেন না। এখন তিনি নিশ্চিত। তারপরেও মেয়েকে দেখে রাখার কত মানুষ আছে। সাহারাও কম না, নিজের মেয়ের মতো আগলে রাখে। গাড়ি পাশে আসতে আর এক বিপদ। নেহা আর নিখিলকে একসাথে পাঠাবে বলে আগে ভাগে প্ল্যান করছে মিহির, জেরিন, বৃষ্টি আর সাব্বির। তাই ওরা সবাই যাবে বাড়ির বড় গাড়িটায়, আর নেহাকে পাঠাবে নিখিলের গাড়িতে। কিন্তু সমস্যা হলো টায়ারকে নিয়ে। নেহা নিখিল আসতে টায়া বলে উঠলো, চলো এবার যাওয়া যাক। জেরিন বললো, হ্যাঁ চল টায়া, তুই আমার এই গাড়িতে যাবে। কেন, নিখিল ভাইয়ের সাথে গেলে কি সমস্যা? ওনার গাড়িতে তো জায়গা আছে, তোমরা ওঠায় যাও, আমি নিখিল ভাইয়ের গাড়িতে যাব। সাব্বির মিহিরকে গুঁতো মেরে বলল, দেখলি তো মিহির ভাই, এই মেয়ে কেমন নির্লজ্জ। আমার তো রুচিতে পাচ্ছে, সারা জীবন চিরকুমার থাকবো, তবু এমন মেয়ে বিয়ে করবো না, কসম খোদার। বৃষ্টি বিরক্ত নিয়ে বলল, টায়া আপুকে একটাতে গেলেই তো হয়, আমরা সবাই এটাতে যাব। ভাইয়া নিজের গাড়িতে কাউকে নেয় না, ওনার এটা পছন্দ না, বুঝলে। আর কথা বাড়িও না তো, এমনিতেই দেরি হয়ে গেছে। টায়া নেহাকে বলল, চলো তাহলে নেহা, সবাই মিলে যাই। কেন নয়, আসো। নেহাকে চলে যেতে দেখে নিখিল রাগ উঠে গেল। নেহার হাত শক্ত করে চেপে ধরল পিছন থেকে। কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। নেহা থেমে যেতে দেখে টায়াও থামলো। নেহা টায়াকে বলল, আপু তুমি নিখিল ভাইয়ের সাথে যাও, ওনার একা যেতে ভয় লাগছে। সাব্বির কপাল চাপড়ালো, এ কি মহা শনির দশা, এদেরকে থামা। নিখিল মিহিরের দিকে তাকালো। বেচারা বন্ধুর করুণ দশা দেখে কিছু করতে পারল না। নিখিল রেগে চোখ বন্ধ করে অতি রাশভারী কণ্ঠে বলল, টায়া তুই এখান থেকে যা বলছি। নেহা আমার সাথে যাবে, আর একটা কথা যদি বলিস তাহলে তো যাওয়া ক্যান্সেল।
নিখিল রাগী কণ্ঠে সবাই কেঁপে উঠল। টায়া নিখিলের এই রূপের সাথে পরিচিত নয়। নিখিল বাহিরের মানুষের সাথে সামনে সহজে রাগ করে না, নানা বাড়িতে কখনো রাগ দেখায়নি, তাই এসব অজানা তার। নেহা হাত ধরে ওকে এক প্রকার টেনে গাড়িতে উঠালো নিখিল। গাড়ির ফ্রন্ট সিটে বসে হাতের ব্যথায় কুঁকড়ে উঠল নেহা। জোরেই লেগেছে অনেকটা, তার উপর হাতের ব্যান্ডেজ ও চাপ পড়েছে। শুভ্র ব্যান্ডেজে রক্তের লাল ছাপ দেখা গেল। নেহা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট কামড়ে ব্যথাটা গিলে ফেলল। নিখিল গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখে রাগ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। মেয়েটা কি তাকে রাগিয়ে দেওয়া ছাড়া আর কিছু পারে না? নিজেকে শান্ত রেখে ওর সাথে কথা বলতে যায় সব সময়। নেহার সাথে রাগ দেখিয়ে তো নিখিল নিজেও ভালো থাকে না। নিজের কলিজায় আঘাত করে কোনো মানুষ কি ঠিক থাকতে পারে? এই মেয়েকে কে বুঝাবে সে কথা? সব সময় শুধু ছটপট করে হাত পা কেটে বাড়ি আসে, সারাদিন ছোটাছুটি করে। নিখিলকে রাগিয়ে দেয় কী করবে? সে তো নিজের নিয়ন্ত্রণে ব্যর্থ। প্রিয় মানুষকে রক্ষা করার আড়ালে নিজের সবার কাছে প্রমাণ করেছে কঠিন মানবরূপে। প্রেয়সীর কাছে রয়েছে নির্দয় পাষাণ অনুভূতিহীন মানুষ। নিখিল চোখ বন্ধ চোখে থাকা নেহাকে দেখল একবার, গাড়ি স্টার্ট দিল মুহূর্তেই। শরতের আকাশটাকে বোঝা সত্যি বড় দেয়। এই ভালো তো এই খারাপ। আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছ সাদা মেঘের হঠাৎ ছুঁয়ে গেল কালো ধূসর রঙের। পরিবেশকে ঠান্ডা করতে বাতাসেরা পাল্লা দিয়ে ভারী উঠছে, ছুঁয়ে দেয় কিছু কিছু অশান্ত মনের মানুষকে। জানলার কাছ টেনে নামিয়ে দিয়েছে নেহা, দৃষ্টি তার শূন্যে। রাস্তায় সাই সাই আওয়াজে চলছে গাড়ি, বাতাস এলোমেলো করে দিচ্ছে মুখের উপর আছড়ে পড়া ছোট ছোট চুলগুলো। দুজন মানুষ পাশাপাশি, তবুও তাদের মাঝে দূরত্ব যেন আকাশসম। নীরবতায় ভাঙে নিখিল বলে উঠল, এখন তুই আগের মতো কথা বলিস না কেন নেহা? আগের মতো সেই প্রাণবন্ত ভাবটা কোথায় হারিয়ে বসে আছিস? নেহা নীরব রইল। নিখিল অধৈর্য কণ্ঠে বলল, কথা বলছিস না কেন আমার সাথে? নেহা অধিক শান্ত ও হতাশ কণ্ঠে বলল, যাকে এতটা ঘৃণা করেন তার কথা শোনার হঠাৎ ইচ্ছে জাগলো কেন নিখিল ভাই? আপনি যে আচমকে এত ভালো ব্যবহার করছেন, আমাকে বোঝাতে চাচ্ছেন ইউ ফিল সামথিং ফর মি? আমার তো মনে হয় এটা পুরোটাই আমার একটা দিবাস্বপ্ন, চোখের দেখা কোনো ভুল, যা এক না এক সময় ঠিক ভেঙে যাবে, ধোঁয়াশার ন্যায় মিলিয়ে যাবে যে কোনো সময়। একটা কথা জানিস তো নেহা, আমরা যাকে ভালোবাসি তাকে ঘৃণা করাটাও সবচেয়ে বেশি প্রিয়দায়ক। এ এক নির্দারুণ যন্ত্রণা। তবুও দিন শেষে ভালোবাসার মানুষকে তাকে কখনো ঘৃণা করা হয়ে ওঠে না, উল্টো তার জন্য ভালোবাসা বাড়ে। বারবার তাকে মনে পড়ে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় শতগুণ। যাকে মানুষ সত্যিকারে ভালোবাসে তার প্রতি কোনোদিন বিরক্ত জিনিসটা আসে না। যারা জোর গলায় বলে ও আমি আমার ভালোবাসা মানুষটাকে ভুলে গেছি, তারা আমার বিরক্ত লাগে। তাকে আমি ঘৃণা করি। তারা মূলত মহামিথ্যুক। পৃথিবীর বুকে তাদের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। যে মিথ্যাবাদীর দলে একজন আমি নিজেই। নেহা নিখিলের কথা শুনে হাসল। মনে মনে ভাবল, যাকে ভালোবাসেন মানে আপনার সেই প্রত্যাশম নারী, যার জন্য আপনার সকল ধ্যান জ্ঞান। নিখিল ভাই, আমি তো আপনার জীবনে গুরুত্বপূর্ণ নেই। আপনি জানেন না, যাদেরকে ছেড়ে দিতে হবে একদিন তাদের মনে আশার আলো ফোটাতে নেই। আপনি আমার হৃদয়ে ফুটন্ত শেষ আশা আলোটাও নিভিয়ে দিয়ে হারিয়ে যাবেন না তো? আমি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে স্বীকার করতে পারিনি ভালোবাসি। আমি একপাক্ষিক থাকতে চেয়েছি নিখিল ভাই। জানেন তো, একপাক্ষিক ভালোবাসা হারানোর ভয় নেই, হারানোর ভয়টা যে আমার বেশি, ভীষণ বেশি। আপনি হাত বাড়িয়ে গুটিয়ে নিলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব নিখিল ভাই, জ্বলে পুড়ে যাব, অবশিষ্ট ছাইও পাওয়া যাবে না আর। আমি আপনাকে চাই, সবটুকু চাই। আদো আদো অধরা অস্পষ্ট নীরবে নিভৃতে চাই না। আমি চাই আপনি আমার কাছে স্পষ্ট রূপে ধরা দিবেন। আমাকে নিজে বলুন আপনি আমার। শুধু একবার বললেই হবে নিখিল ভাই, শুধু একবার। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হবে আপনি একবার বলুন আপনি আমার। আমার সব ভুলগুলো কেন ভেঙে দিচ্ছেন না নিখিল ভাই? আমার মনের দ্বিধা দূর করতে আর কত সময় নেবেন? এই তো মন আষাঢ়ে বৃষ্টির ন্যায় ছড়ায় শীতলতা, এই আপনি বয়ে আনেন কালবৈশাখী। কেন বলতে পারেন?
ভালোবাসা এই শব্দটা এত কঠিন কেন? এর উপর জোর খাটে না কেন নিখিল ভাই? যদি কোনো ভর চাইতে পারতাম তবে আমি শুধু আপনারে চাইতাম, শুধু আপনারে। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে, আপনি আমারে চাইবেন তো? কেন যেন বারবার মনে হয় আপনি অন্য কারো, আমার নন। কেন এতটা দোটানায় রাখেন আমারে? আপনার এই বিশাল মনটায় কি একটু জায়গা আমারে দেওয়া যায় না? কথা দিলাম একবার শুধু বলেন, নেহা আমি তোর, বাকি জীবন আমার সবটা ভালোবাসা আমি আপনারই দেবো। এই কথাগুলো সরাসরি বলার মতো সাহস জোগাতে কেন পারি না আমি নিখিল ভাই? সাহসের দিক থেকে এতটা দুর্বল কেন আমি? নিজেকে প্রচুর বিরক্ত লাগে আজকাল, প্রচুর মানে প্রচুর মাত্রাতিরিক্ত। নিখিল ড্রাইভ করার ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছে নেহার ফ্যাকাশে মুখের পানে। নিজের ভিতরে অসম্ভব অস্থিরতা কাজ শুরু করে হয়েছে নিখিলের। এই মেয়েটা হাসি না দেখলে যে দম বন্ধ লাগে, তা কি জানে এই মেয়েটা? তবু হাসতে এত কৃপণতা কেন দেখাচ্ছে ইদানিং? নিখিল জবাব পায় না, আর না জবাব মিলে নিহার কি করে মিলবে? তাদের প্রশ্নের যথাযথ উত্তর যে জিনিস পাওয়া যাবে অপর ব্যক্তিটির কাছে, তা খুঁজলে কি লাভ হবে নিজের কাছে? একটা রেস্তোরাঁয় তাদের গাড়ি থামে। জেরিন, বৃষ্টি, মিহির, সাব্বির, রূপ নিজেদের মতো কথা বলছে। শুধু অধৈর্য একজন মানুষ টায়া শুধু বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। তারা নেমেছে 5 মিনিট হলো। তারপরে মনে হচ্ছে কত বছর সময় পেরিয়ে গেছে। নিখিল নিহা এগিয়ে আসলো ওদের কাছে। সবাই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে নেহার হাত টেনে দাঁড় করালো নিখিল। ব্যান্ডেজ করা হাতটা নিজের শক্তপোক্ত হাতের ভাঁজে খুব সাবধানে নিল। নিখিল হাতের উপর আলতো হাতে স্লাইড করলো নিখিল। নিহা চোখ বন্ধ করে ফেলল। কিছুটা সুড়সুড়ি দেওয়ার মতো লাগছে তার হাতে। ব্যথাটা পেয়েছিলে তখন। নিখিল নেহার মুখের দিকে তাকালো কিছুক্ষণ, পরেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। নিখিলের এত আলতো হাতে ব্যান্ডেজ খুলছে যেন নেহার হাতটা একটা ছোট্ট বাচ্চা, যার গায়ে একটু জোরে চাপ পড়লে ব্যথা পাবে। নিখিল হাতের দিকে তাকিয়ে নরম সুরে বলল, বেশি ব্যথা দিয়ে ফেলেছি নিহারিকা? বেশি ব্যথা করছে বুঝি? এতটা আদুরি কণ্ঠে নিহা আগে কোনো দিন শুনিনি। এই মানুষটা সবসময় এভাবে কথা বলে কেন? নিহার যে সারা জীবন এরকম একটা মানুষ চাই, যে থাকুক শক্তপোক্ত খোলসের আড়ালে, শুধু তার কাছে এসে হয়ে যাক একদম নরম, আদুরে, যত্নশীল। নিহার কেন যেন ভীষণ কান্না পেল। এক এখন টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। নিখিল সেই ক্ষুদ্র মুক্তোর ন্যায় পানির ফোঁটাটা গাল বেয়ে গড়াতে দেয়নি বেশিদূর, নিজে হাতে সযত্নে মুছে দিল। কণ্ঠটা ঠিক আগের মতো রেখে বলল, কাঁদছিস কেন বোকা? এতটুকু ব্যথাতে কেউ কাঁদে? তুই না বড় হয়ে গেছিস? নেহার কান্নার বেগ যেন বেড়ে গেল, কিন্তু মন বলছে থেমে যা নেহা, রাস্তাঘাটে কীভাবে কেঁদে দিলি তুই? নিখিল হাতের ব্যান্ডেজ খোলার ফাঁকে আবারও বলল, কাঁদে না লক্ষ্মীটি। নেহার মুখ এবার হা হয়ে গেল। কান্না তো করা দূর, সে যেন সব কিছু ভুলেই গেছে। নিখিল ভাই তো এটা, তার সামনে ব্যক্তিটি এতটা নরম সুরে তার সাথে কথা বলছে। নিখিল পকেট থেকে একটা শুভ্রা রাঙা রুমাল বের করলো। নেহার হাতের ব্যান্ডেজের জায়গাটা রুমালটা পেঁচিয়ে দিল ভালোভাবে। নেহা বোকার মতো চেয়ে থাকতে দেখে নিখিল হাসলো। নেহার চোখ দুটো মুছে দিয়ে বলল, এবার হাসি দে, হাসি দে বলছি। ধমকের সুরে কেউ হাসতে বলে? কিন্তু নেহা সত্যি হেসে দিল। তার পাতলা ঠোঁটের ভাঁজে হাসিটা নিখিলের বুকে তীরের মতো এসে বিঁধল। নেহা সামনের দিকে হাঁটা দিতেই নিখিলের বুকে বাঁ পাশে হাত রাখলো। এইখানটায় ঠিক বুকের বাঁ পাশটায় কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ তো আছে শুধু তার অবুঝ পাখির কাছে। নেহা নিখিলের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে সবগুলো মিলে। নেহা যেতেই সবাই নর্মাল, মানে কিছু ঘটেইনি, কিছু দেখেইনি এমন ভাব। একজন মানুষের এসবে কিছুই পছন্দ হয়নি, তার মনে সন্দেহের দানা বাজছে। তার মানে কি নেহা নিখিলকে তার কাছ থেকে কেড়ে নিবে? কিছুতেই এটা হতে দিতে পারবে না টায়া। সে যে বাড়ি গিয়ে সেতারা বেগমের সাথে কথা বলবে, তা এখনই ঠিক করে ফেলছে। রেস্তোরাঁয় একপাশে খোলামেলা একটা জায়গা, গ্রামের ছায়া, শহরের বুকে গ্রামীণ পরিবেশটা বেশ নজর কাড়া সবার। ওয়েটারকে 2টা টেবিলের একত্র করে বসেছে ওরা সবাই। সাব্বির, জেরিন, মারামারি তো আছে। সবাই হাসি আনন্দে মেতে উঠেছে পুরো। পুরো বাঙালি খাবারের আয়োজন এখানে, ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, দই, পায়েস।
ওইটা ছেলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলো তারা কি কি নিবে। একে একে এক এক রকমের অর্ডার দিচ্ছে। টায় অপেক্ষায় আছে কখন নিখিল অর্ডার দিবে। নেহা চুপচাপ বসে আছে। চাইনিজ হলেও চামচ দিয়ে খাওয়া যেত। ভাত জিনিসটা এমন হতে না হতে তৃপ্তি মিলবে না। নিখিল পরপর অর্ডার দিল ডাল, ভর্তা, মাটন, রোস্ট, চিংড়ি, দই, ভুনা, খিচুড়ি। নেহা ঠোঁট উল্টালো। এই লোক একা এত খাবার নাকি পেটে কি বস্তা বেঁধে এসেছে? ভাত আবার ভুনা খিচুড়ি। টায়া পড়ল দ্বিধায়। নিখিল যা দিয়েছে তার মধ্যে এসব সে যদি রিপিট করে তো সবাই কি ভাববে? তাই ছোট করে বলল ভুনা খিচুড়ি দিতে। ওইটা চলে যাওয়ার পূর্বে মিহির ডেকে বলল একটা বেশি নারকেল দেওয়া গুড়ের পায়েস দিবেন তো। সবাই চোখ বড় বড় করে মিহিরের দিকে তাকালো। মিহির ভাই তো কোনো কালেই পায়েস খায় না। মা ছোটো মারা কত করে জোর করে তবু এক চামচ খেতে দেখেনি এই ছেলে। আজ তাহলে অর্ডার দিল কেন? কে জানে ভাই, মানুষের কখন কি হয়। কিন্তু নিখিল হাসলো। তার বোনের পছন্দ ঠিক মনে রেখেছে মিহির। মিহির কতটা ভালোবাসে বৃষ্টিকে এটা তার থেকে ভালো আর কে জানে। খাবার টেবিলে দিয়ে গেল। কিছু সময় পর নেহা বুকের সাথে দুই হাত ভাঁজ করে ঠোঁট উল্টে বসে রইল। তার না আসাই উচিত ছিল। এরা সবাই মিলে তাকে এখানে এনেছে সামনে বসিয়ে নিজেরা খাওয়ার জন্য। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আকাশে সোনালি আভা ছড়িয়ে মনোমুগ্ধকর একটা দৃশ্য ফুটে উঠেছে চারপাশে। নেহাকে মুখ ফুলাতে দেখে কেউ কিছু বলল না। তারা জানে এখন কি হবে। সাব্বির তো খাচ্ছে আবার আঙ্গুল উঁচিয়ে বলছে আহ, যা রেঁধেছে না, একেবারে মুখে দিতে মোমের মতো গলে যাচ্ছে। জেরিন কিছু সময় পর পর ওকে থামাচ্ছে। ভাই থাম, মানুষজন তাকিয়েছে দেখ, মনে করবে তুই জীবনে কোনো দিন খেতেই পাসনি। সাব্বির এসব শুনেও শুনছে না। সে মন মতো খাচ্ছে আর তৃপ্তির ঢেকুল তুলছে। সবে মুখে খাবার তুলছে নেহার। নিখিলের গলায় ওর খাবার গলায় আটকে গেছে। হা কর নেহা। নেহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল আপনি নিজেরটা খেয়ে নেন, আমি খাবো না। তোর কাছে জানতে চেয়েছি আমি। হা করতে বলছে হা কর, না হয় তোকে প্রথমে কোলে এনে বসাবো, পরে মুখটা চেপে ধরে খাবারটা মুখে ঢুকাবো। এবার ভেবে দেখ কী করবি। সবার সামনে কোলে উঠতে চাস? নেহা বিস্ফোরিত নয় তাকালো। কি ভয়ানক থ্রেট। এই লোকের লজ্জা না থাকতে পারে, তাই বলি কি বাকিদেরও নেই? সবাই কি ভাববে এখন? হ্যাঁ, মুখ খুলল খুব দ্রুত। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিখিল ভাই যে কথা বলে সাথে সাথে কাজটাও করে, এটা তার ঢের জানা আছে। টায়ার কাশি উঠে গেল রীতিমতো। নিখিল মেহনত চৌধুরী ভরা রেস্টুরেন্টে মানুষের সামনে একটা মেয়েকে খাইয়ে দিছে, কি বিরল দৃশ্য। টায়া অবাকে রেশ কেটে যায় মুহূর্তে। নিখিল কেন নেহাকে খাইয়ে দিবে? আরও তো অনেকেই আছে, মেয়েরাও তো আছে অনেকে, ওনাকেই কেন? টায়া চট করে বলল নিখিল ভাই আপনি কেন কষ্ট করছেন? নেহা তো নিজেও খেতে পারে। চামচের সাহায্যে খিচুড়ি খেতে তো হাতের দরকার পড়বে না। নিখিল নেহার মুখে খাবার দেওয়ার সময় এক হাতে আলতো করে গালের নিচে হাতটা রাখলো। টায়ার মনে হলো ওর ভিতরে কেউ জ্বালা ধরিয়ে দিয়েছে। নিখিলের এই মেয়েটাকে ছুঁয়েছে। নিখিল অতি গম্ভীর কণ্ঠে বলল তা টায়া, আমার কষ্ট নিয়ে কবে থেকে ভাবা শুরু করছিস তুই? আমি কি করব না করব তা কি তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি এখন? নিখিলের স্বাভাবিক কথাটা ও ঘাবড়ে গেল। টায়া সে তোতলানো শুরু করছে। সাহসটা মনে হয় বেশি দেখিয়ে ফেলছে আজ। না মানে নিখিল ভাই। চুপ কর বেয়াদব। কিসের নিখিল ভাই? কি নিখিল ভাই করছিস? অনলি কল মিস্টার ভাইয়া, গট ইট। যত দ্রুত বুঝবি ততই তোর জন্য মঙ্গল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চুপচাপ আছি, কিছু বলছি না দেখে কি ভেবেছিস আমি কিছু বলবো না? আসার পর থেকে নেহার পিছনে লেগেছিস কেন? আনসার মি। নিখিল এক হাতে টেবিলের উপর আঘাত করলো। মৃদু কেঁপে উঠল টেবিলটা, সাথে কেঁপে উঠল টায়া। আমি শুধু নেহাকে, আমি এটা বোঝাতে চেয়েছিলাম তোমার ওসব কাজ পছন্দ নয় ভাইয়া, সেগুলো নেহা করেছিল। আমার কি পছন্দ আর কি অপছন্দ তোকে কখন বলেছি আমি? আর তোকে বলছি আমার হয়ে ওকালতি করতে? আমার মুখ নেই, আমার পছন্দ না তো আমি নিজেই বলবো। তুই কেন এসব বলবি? আর তোর সাহস তো আকাশচুম্বী। তুই নিখিল মেহমুদ চৌধুরীর কাছে কৈফিয়ত চাস? টায়া মাথা নিচু করে রাখলো, তবু জবাব দিতে ভুলল না। আপনি তো নেহার সাথে এমন করেন না। নেহা তো আপনাকে নিখিল ভাই বলে ডাকে।
নেহার সাথে তুই নিজের তুলনা দিচ্ছিস? জানিস নেহাকে? নেহাকে কিছু বলা মানে ওই কথাটা সরাসরি আমাকে বলা। নেহা যা খুশি করতে পারে, যা খুশি। অনেক দিন যদি তোকে দেখেছি ওকে নিয়ে কোনো কথা বলছিস, আর আমি কোনো কাজ করার সময় তার মাঝে ইন্টারফেয়ার করছিস, তো আমি ভুলে যাব তুই আমার খালাতো বোন। টায়া চমকালো মিহির নিখিলের হাত চেপে ধরে বলল, মিনমিন করে বলল, কী করছিস নিখিল? পাবলিক প্লেসে সিনক্রেট করছিস কেন? থাম এসব কথা, বাড়িতে গিয়েও কথা বলা যাবে। নিখিল আর নেহাকে খাওয়াতে মনোযোগ দিল। টায়া নিজের কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। এই মেয়ের জন্য নিখিল তার সাথে এমন করছে। এই মেয়েটাকে নিখিলের জীবন থেকে সরিয়ে টায়া আসবে সম্পূর্ণ অধিকার নিয়ে নিখিল মেহমুদ চৌধুরীর বউ হয়ে। তখন সব কিছুর বদলা নেবে, সব কিছুর। নেহাকে খাওয়া শেষ করে নিখিল নিজে ভাত খেতে শুরু করলো। ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো। সবার খাওয়া এখন মাঝপথে। নিখিলের ধ্বংসাত্মক রূপ দেখে নিয়ে নিজেই ভয় পেয়েছে, তাই দ্রুত খাবার পেটে পুরে নিয়েছে। না জানি কখন ওকে চল লাগায়। রোপ খেয়ে গিয়ে দাঁড়িয়ে আছে দূরে। বড়দের মাঝে থাকা ওর বরাবরই অপছন্দ। নেহা বসে আছে চুপচাপ। বৃষ্টি খাওয়া শেষে মিহির তার দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। বৃষ্টি একবার তাকালো মিহির দিকে। মিহির মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন কোথাও কিছু ঘটেনি। এই দুই বন্ধুর আচরণ এমন ভুতুরে কেন? হুলস্থুল কাণ্ড ঘটি এমন ভাব করে যেন কিছুই হয়নি। বৃষ্টি চুপচাপ খেতে লাগলো। সাব্বির দেখলো মুগ্ধ নয়নে। বৃষ্টি, নেহা, জেরিন তিনজনে তার কাছে কলিজার টুকরোর মতো। দুই বোনের এত ভালো জীবনসঙ্গী পেয়েছে দেখে হৃদয় খুশিতে আবেগ আপ্লুত। জেরিনের জীবনে এমন একজন আসুক ভালো মানুষ, এই দোয়াই করে। তারা সব ভাই বোন এক, কখনো চাচাতো ভাই বোন হিসেবে নিজেদের মনে করে না। মিহির খাবার শেষ হতে বৃষ্টিও উঠে গেল। তা আমার মেঘবালিকা, আপনার মন খারাপ হলো হঠাৎ কেন? আপনি কথা বলবেন না আমার সাথে? মিহির বৃষ্টির এক হাত টেনে নিজের হাতের ভাঁজে রাখে। এই অধমের পছন্দ আছে বলতে হবে। তার দেওয়া শাড়ি তার প্রেয়সীকে একটা চাঁদের কন্যা লাগছে। তা মহাশয়, এই অধম বামুন যে আপনার দিকে হাত বাড়িয়েছে, দিন শেষে পাবে তো আপনাকে, নাকি আপনিও থাকবেন চির অধরা? বৃষ্টি ধুম মেরে কিল বসালো মিহিরের পিঠে। অসভ্য লোক, এখানে এসে এসব বলা হচ্ছে আমাকে? আর কল দিলে যখন কল ধরার সময় হয় না আপনার, আমাকে তো একটুও গুরুত্ব দেন না আপনি। সত্যি ব্যস্ত ছিলাম সোনা, এভাবে রাগ করলে হয়? আচ্ছা এই শেষ, আর হবে না এমন। এই দেখো না, কান ধরছি আমি। জেরিন সাব্বির তো যে পিছনে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি এই কপতি। সাব্বির ইনিয়ে নিয়ে বলতো, আমরা কিছুই দেখিনি। তাই না জেরিনা পা? আমরা কি কিছু দেখেছি? জেরিন মাথা দুলালো পাশে, যার অর্থ তারা কিছুই দেখেনি। এদিকে বৃষ্টি পড়েছে মহালজ্জায়। এভাবে বড় ভাই বোনের সামনে কি না প্রেম করছে। ইস, কি লজ্জা! এবার এই বিচ্ছু ভাই বোনগুলো 3 বেলা খাওয়ার মতো করে লজ্জায় ফেলবে। বৃষ্টি কোনো রকম কেটে পড়ল সেখান থেকে। জেরিন, সাব্বির, মিহির হেসে উঠল সশব্দে। নিখিল খাওয়া এখনও শেষ হয়নি। সে বসেছে তো শেষে। নিখিল জানে নেহা ঝাল খেতে পারে না। তারপর সে নেহার দিকে হাত বাড়িয়ে বলল, খাবি? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল নেহার দিকে ঝুঁকে ফিস করে বলল, নিখিলের বউ হয়েছিস, একটু একটু ঝাল খেয়ে প্র্যাকটিস করা উচিত তোর। নেহা মুখে হাত রেখে ভর্তা সহ ভাত নেহার মুখে পুরে দিল নিখিল। নেহা খেয়ে নিল কোনো মতে, কিন্তু ঝালটা তাকে ধরেছে ভালো মতো। সামান্য ঝালে নেহার নাকের ডগা লাল হয়ে গেছে। নিখিল আড়াই হাতে দইয়ের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। নেহা আর এক মুহূর্ত বসলো না এখানে। টায়া দেখলো ক্ষুব্ধ নয়নে। তার বুঝতে বাকি নেই নেহা আর নিখিলের মধ্যে কিছু একটা আছে। তবে যাই থাকুক, নিখিল শুধু তার। যে কোনো মূল্যে নিখিলকে চাই। সেদিনের মতো ওরা বাড়ি ফিরল। রাত 9টায় বাড়িতে ঢুকেছে সবাই। মিহির হেলে দুলে নিজের বাড়িতে চলে গেল। পাশাপাশি বাড়ি হয় অতটা বেগ পেতে হয়নি তাকে। 3 দিন কেটে গেছে খুব সুন্দরভাবে। বিশেষ করে নেহার টায়ার ওই দিনের পর থেকে নেহাকে আর বিরক্ত করেনি। অযথা প্রশ্ন করে মাথা খায়নি। তবে টায়া মেয়েটা যে মোটেও সুবিধার নয় তা বেশ বুঝতে পারে তারা। সকালে খাবার পরে সেতারা বেগম এসে বসলেন। টায়া ঠিক করে ওর পাশে ঘাপটি মেরে বসলো। সেতারা বেগমের কানে তুললেন এক মুখ্যম কথা। সেতারা বেগম এমনিতে নাতনিদের হাতের কাজ নিয়ে খুঁতখুত করেন, এখন যেন পেয়ে বসলেন টায়ার কথায়। টায়া বলল, নানু
আমরা সবাই মিলে একটা রান্নার কম্পিটিশন করলে কেমন হয়? একজনকে কে জাজ দিবেন, দেখবে কার হাতের রান্নাটা বেশি মজা হয়। সে তারা সেই মতো নাতনিদেরকে ডাকলেন। সাথে আসলেন তার 3 বৌমা। আজ ছোটরা রান্না করবে, তাই গৃহিণীরা ছুটি নেবে। মেয়েদের হাতের খাবার খাবে না। তারাও মত দিল। নিখিল সিঁড়ি বেয়ে নেমে আসলো। নেহা আর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এসব রান্না করা ভূত চেপেছে কার মাথায়? চুপচাপ গিয়ে পড়তে পাস। সে তারা নাকচকে বলল, না দাদুভাই, আজ তোমার কথা শুনতে পারবো না আমি। পরীক্ষা তো আরও 1.5 মাস বাকি, আর এরা তো পড়েই না। সারাদিন একদিনও না পড়লে তোমার ক্ষতি হবে না। সাব্বির এসে বলল, ওয়াও, আমিও অংশগ্রহণ করতে চাই, তবে শুধু ডিম ভাজতে পারি। একবার খেলে 6 বার হাত চাটবে তোমরা। সাহারা হেসে ফেলল। ছেলেটা হয়েছে। হামিদা বললেন, ঠিক আছে, তুই ডিম ভাজ, দেখি কয়টা হাত চাটতে পারি আমরা। নিখিল কড়া ভাষায় বলল, এই নিহা, হাতের সেলাই খুলছিস সবে, এখন এসবে যাবি না তুই। তাই পিন মেরে বলল, আমি তো শুনলাম নিহা রান্না তেমন জানে না। আপনি জেনে বুঝে নিহাকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? নেহা এবার রেগে গেল, তেতে উঠে বলল, এমন ভাব করছো সব শুধু তুমি একাই পারো, আমি কম পারি? কিন্তু যতটুকু পারি তা বেশ ভালো পারি। এক একটা আইটেম রান্না করবে সবাই। টায়া বলে উঠল, আমি কাচ্চি রান্না করব। সাব্বির নাক কুচকে বলল, এসব খাসি খাই না আমি। আমি তো খাবোই না আমি। জায়েন বলল, আমি ভুনা খিচুড়ি করব, তাও খাসি দিয়ে। আজকে দেখব তুই খাসি না খেয়ে কই যাস। সাব্বির ভাব নিয়ে বলল, যে আমাকে খাসি খাওয়াতে পারবে তাকে আমি 2000 দিব, সাথে আইসক্রিম ট্রিপ। নেয়া বলল, আমি নুডলস রান্না করব গরু দিয়ে। তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার জন্য তোমার বোন আছে। সাব্বির গদগদ হয়ে বলল, নেহা বোন? তুই একমাত্র আমার আসল বোন নাকি সব ঘসিটি বেগম? তা বেশ খুশি। নেহা গরিব মাংস রান্না করবে মানে নিখিল তা খাবে না। নিখিল যে গরুতে অ্যালার্জি আছে তা বুঝে শুনে সে কাচ্চি রান্না করার কথা ভেবছে। নিখিল দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছে, রেগে তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোটো মা, তোমার মেয়েকে মানা করো, অযথা জেদ ধরছে, হাত জ্বলবে ওর। নিয়ে হাসি মুখে বলল, তাহলে চলুন, আপনি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনে কুচি করে দিন, আমার হাত আর জ্বলবে না। সাব্বির ভাইয়া তো ডিম ভাজবে, আপনি কেন বাদ থাকবেন? আপনার কাজ হলো এগুলো করে আমাকে সাহায্য করা। এতই যখন চিন্তা হচ্ছে আমার জন্য। কথাটা বলে থেমে থাকেনি নেহা। নিখিলের বাহু চেপে ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। হামিদা বেগম বললেন, ঠিক হয়েছে, যা যা নিখিল, আমি অফিসে যাব। মা, তুমি এর সাথে যোগ দিচ্ছ কেন? নেহা, ছাড় আমাকে, ভালো হবে না বলছি। নেহা রান্নাঘরে গিয়ে থামলো। নিখিলকে রেখে সে চুলোর পাশে খালি জায়গাটায় উঠে বসলো। নিখিলের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে বলল, আপনি কি পারেন না? ছি ছি। নিখিল দ্য গ্রেট, নিখিল মেহমুদ চৌধুরী সামান্য পেঁয়াজ মরিচ কাটতে পারে না? নিখিল শার্টের হাতা গোটালো, নেহার দিকে এগিয়ে গেল অনেকটা। নেহা মাথা এলিয়ে পিছিয়ে গেল। নিখিল নেহার দিকে আরও ঝুঁকে যেতেই নেহা চোখ বন্ধ করে ফেলল। নিখিল নেহার মুখের উপর ফু দিয়ে ওর পিছন থেকে চাপিং বোর্ডটা টেনে বের করলো। নিখিল সরে এসে ঠোঁট কামড়ে হাসলো। নেহা 3 বার বুকে থুতু দিল, আল্লাহ, এই ছেলে কবে জানি তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। নিখিল যা যা লাগবে এনে কাটা শুরু করলো। নেহার দিকে না তাকে বলল, আমাকে দিয়ে তুই আর কি করাবি নেহা? নিখিল সত্যি সত্যি নেহার কথায় কাজ করে কিনা তা দেখতে সবাই আড়ি পেচ্ছে। ছোটদের সাথেও হামিদা, সাহারা, তহমিদাও যোগ দিয়েছে। হামিদা অবিশ্বাস্য চোখে ছেলের গুপ্ত প্রতিভা দেখছে। নেহার মুখ যে হা হয়েছে, কখনো আর বন্ধ হয়নি। নিখিল ভাই তার এক কথায় রান্না করে এসে কাজ করছে। আল্লাহ, আর কত কিছু অবাক হওয়ার বাকি আছে তার। হামিদা বেগম আর তহমিদা বেগমকে বলেই ফেলছে তার মেয়ে সত্যি যা জান রে ছোট, আমার এই তেদর ছেলেকে দিয়ে রান্নার কাজ করেছে। এর বাপকে একবার আনতে পারিনি আমি এখানে। চোরের মতো উকিঝুঁকি মারছো কেন? দরকার পড়লে ভিতরে এসে দেখো, আমি কিন্তু ভালোই পারি। নিখিল সম্পূর্ণ মনোযোগ ও চপিং বোর্ডের উপর একবার দরজা তাকায়নি। তাহলে বুঝলো কীভাবে তারা যেভাবে ঘাপটি মেরে আছে?
প্রত্যেকে ধরা পড়ার মুখে চাওয়াচুই করলো। তাহমিদা, সাহারা, হামিদা আগে ভাগলেন। ছেলে যে কি মুখে কিছু আটকায় না, শেষে দেখা যাবে ছোটদের সামনে লজ্জায় পড়তে হলো। সাব্বির জেরিন কিছু না বলে না দেখার ভান করলো। কে আবার দরজায় উকি দিবে ভাইয়া? তুমি যে কি বলো না, আমরা তো দেখতে আসলাম তোমার হলো কি না, আমরা তো প্রতিযোগী। নিখিল আর কিছু বলল না। নেহা তো ভোঁতা মুখে দাঁড়িয়ে একপাশে। এত ভালো পেঁয়াজ কুচি ও নিজেই করতে পারে না। এই পোলাও এসব কখন শিখলি? নেহা এক হাতে গালে ঠেকিয়ে ভাবনায় বিভোর। নিখিল গম্ভীর করে বলে, এই যা, এবার রান্না শুরু কর। আমি এখানেই থাকবো রান্না শেষ না হওয়া পর্যন্ত। কেন, আপনি আবার সব ক্রেডিট নিজে নিতে চাইছেন না তো নিখিল ভাই? আপনার তো দেখছি খারাপ মতলব। কি বললি? তুই আমার খারাপ মতলব? তা খারাপের কি করছি আমি? ক্রেডিট নেওয়ার কি আছে এখানে? তুই আর আমি তো একই। তোর যা তো আমারও। ঠিক আছে, হাত পুড়বি, তোকে চিনি না আমি। যা, নিজের কাজ কর। নিখিল শার্টের দুইটা বোতাম খুলে দিল। ইস, কি গরম পড়ছে। নেয়া ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনি বাইরে চলে যান নিখিল ভাই, আমি বাকিটা করে নিচ্ছি। নিখিল কথা শোনার পাত্র নয়, সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। নেয়া পানির পাত্রে বসিয়ে নুডলস সিদ্ধ করতে দিল। মশলা কাটার জন্য কাঁচি নিতেই হাত থেকে তার ছো মেরে নিয়ে নিল নিখিল। কেটে দিচ্ছি আমি। নুডলস ছাকার সময় নিখিল নেহাকে সরিয়ে দিল। নেহা মুখ বাঁকিয়ে বলল, সবই নিজেই করলে তো পারে না লোক। এই একদম চুপ, হাতে ভাব লেগে যাবে তোর। বৃষ্টি জেরিন সাব্বির দেখছি আর বলছে, বাহ ভাই কি প্রেম, হাত জ্বলে যাবে, তাপ লেগে যাবে, আমার বউয়ের গরম লেগে যাবে, তোমার যা আমারও তা বলছে আর মিটমিট করে হাসছে। নেহা আর চোখে একবার ওদের দেখলো। জেরিন তো নেহাকে দেখে চোখ টিম মেরে দিল। এদিকে নেহা নিখিল রান্নাঘরে কী করছে তা দেখার সুযোগ হচ্ছে না টায়ার। সেতারা বেগমের সাথে বসে গল্প করছে, কি কি রান্না করতে পারে, আগের দিন কিভাবে রান্না করা হতো এসব বলছে। টায়া বিরস মুখে হা হু করছে, বলতেও পারছে না উঠে যাওয়ার কথা। রান্নাঘরে বাইরে সাব্বির জেরিন হাসাহাসি শুনে বুঝতে পারলো রান্নাঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দীর্ঘ ৪৫ মিনিট পর রান্নাঘর থেকে বের হয়েছে দুজনে। নিখিলের অবস্থা শোচনীয়, ঘেমে যাবতবু, শার্ট লেপটে আছে গায়ে, কপালে গড়িয়ে ঘাম পড়ছে। নিখিল বেরিয়ে এসে নেহা পেছনে দাঁড়ালো। ওর অন্যায় নিজের মুখ মুছে ফেললো। তাই স্পষ্ট দেখলো সেসব। নেহা তো চটে আছে, রাগ নাকের আগায় রাগ ঝুলিয়ে বলল, আপনার কি টিস্যু, তোয়াল, গামছা এসবের অভাব পড়ছে? আমার অন্যায় কি পেয়েছেন যত সব। নিখিল নেহার কপালের সাথে লেপ্টে যাওয়া চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, মধু। নেহা চলে গেল সেখান থেকে। সোফায় বসে পড়ল অলস ভঙ্গিতে। নিখিল গিয়ে ওর পাশে বসলো। নেহা সরে গিয়ে বলল, দূরে বসুন, এমনি গরম জায়গার কি অভাব পড়েছে নাকি? নিখিল দাঁতে দাঁত বলল, আমি তোর ভাই, তোর ব্রেন এত ডাম কেন নেহা? কিছু মনে থাকে না আজকাল? নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, আমি কিছু ভুলিনি। আপনি আমার একমাত্র চাচাতো জামাই, আর আমি আপনার একমাত্র বউ। নেহা উঠে ফ্রিজের কাছে গেল। রান্নাঘরে গিয়ে শরবত বানিয়ে নিল 1 গ্লাস। রান্নাঘরে এখন হামলা চলছে। সাব্বির আর জেরিন। একটা ডিম ভাজতে নাজেহাল অবস্থা সাব্বিরের। বেচারা সৌন্দর্য বাড়াতে ডিমের উপর টমেটো কুচি দিয়েছে, এখন আবার উল্টাতে পারেনি, গেছে মাঝখানে ভেঙে। তা দেখে জেরিন দুনিয়া কাঁপিয়ে হাসছে। সাব্বির রেগে আলু ছুঁড়ে মেরছে জেরিনের উপর। বৃষ্টি এসব দেখে বেরিয়ে গেছে। এদের সাথে রান্না করা যাবে না, দুই পাগল একসাথে ঢুকছে। সাব্বির নিজের ভাঙাচোরা ডিম ভাজা এনে টেবিলের উপর রাখলো। প্লেটিংয়ে কমতি কিছু রাখেনি, সস দিয়েছে, তার উপর আস্ত ধনেপাতা বসিয়ে দিল। 2 হাতে চাচিয়ে বলল, আহা, আমার স্বাদের ডিম ভাজা। তোর উপর যেন কোনো শকুনের নজর না লাগে। আমি জানি তুই পাবি বিজয়ের মুখ। সারা কপাল চাপড়ালো। রান্নার চক্করে আজ মাথার তার ছিঁড়ে গেছে। নেহা শরবত নিয়ে সোফায় বসতে হাতে টান বসালো নিখিল। নেহা আটকে উঠল। এই, সে শরবত নিখিলকে কিছুতেই দিবে না। নিখিল ভুরু কুচকে বলল, নেহা তুই ছোটো মানুষ, আমাকে দে। ছোটদের হাতের বানানোর শরবত খেতে আপনার কষ্ট হবে নিখিল ভাই, নিজেরটা বানিয়ে খান। নিখিল দিচ্ছেই না, এক দিকে টান
নেহা, একদিকে নিখিল। এবার নিখিলের হাতের উপর রেখে অর্ধেকটা খেয়ে ফেলল। নেহা বাকিটা খাওয়ার আগে নিখিল নিয়ে খেয়ে নিল। নেহা নাক মুখ কুচ পড়ল, আপনি আমার মুখের আধটা খেয়েছেন কেন? ওয়াক্তু সাব্বির সবে মুখে পানির গ্লাস তুলেছে। হামিদা বেগম এসে বলছে, খেয়েছে তো কী হয়েছে? খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ি, বুঝলি? সাব্বির নাকে মুখে পানি আটকে যা তা অবস্থা, খুক খুক করে কেসে উঠছে বেচারা। নেহা কাচুমুচু হয়ে সেখানে কেটে পড়ল। তার মা আর বড় মার কী সব জানে, কী সব বলে যাচ্ছে তখন থেকে। জেরিন রান্না শেষে দমে বেরিয়ে আসলো। বৃষ্টি টায়া রান্না করছে, বৃষ্টি বানিয়েছে পায়েস। এটা ওর যেমন পছন্দ তেমন রান্নাও করে। দুপুরে সবাই এসে হাজির খাবার টেস্ট করবে বলে। সেতারা বেগম বসলেন চেয়ারে। তিনি বললেন, নিখিল, তুই টেস্ট করে বলবি কারটা ভালো হয়েছে। নিখিল বুকে হাতে ভাঁজ রেখে বলল, এসব ঝামেলা আমাকে ফেলবে না দাদি। এমনিতে এদের রান্নার চক্করে অফিস যেতে পারিনি আমি। বাবা চাচার অফিস বলে চাকরিটা আছে, না হয় একটা জুটেছে কপালে। 2 দিন পর পর চাকরি থেকে তাড়িয়ে দিত কর্তৃপক্ষ। নিয়ে চোখ সরু করে দেখলো এই লোক ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে তাকে খোঁচা মেরে দিল। হামিদা সাহারা বললেন, চেয়ার টেনে, আজ শাহ আলম চৌধুরী আসতে পারেনি দুপুরে, নিখিলও যায়নি। অফিস তাকে সামলাতে হচ্ছে বাকিটা। সেতারা বেগম পড়া বলেন, নিখিল, তোকে যা বলছি কর। না শুনতে চাই না আমি, এটা আমার নির্দেশ। নিখিল দাদির কথা সচরাচর অমান্য করে না। প্লেটে প্রথমে একটু ডিম ভাজা উঠিয়ে দিল। সাব্বির, ভাবখানা এমন পোলাও কোরমা দিয়েছে। সাব্বির গদগদের, বলো ভাইয়া কেমন হয়েছে? তোমার উপর নির্ভর পুরুষ জাতির রান্নার মান। নিখিল ডিম ভাজা মুখে তুলে নিল। কাঁচা টমেটো মুখে দিয়ে কেমন ক্যাচ ক্যাচ করে উঠল। নিখিলের মুখ ভঙ্গিমা একটু পাল্টায়নি, চুপচাপ খেয়ে নিল পানসে ডিম ভাজা। পরে নিল 1 চামচ খিচুড়ি। খাওয়া শেষে জেরিনের দিকে তাকিয়ে বলল, যাক, এবার নিশ্চিত শ্বশুরবাড়ি গিয়ে নাক কান কাটা বিনা আমাদের। খেতে ভালো হয়েছে। বৃষ্টিকে বলল, তোর শেষের আইটেম অপেক্ষা কর। তাই ভেবে নিয়েছে গরুর মাংস রান্না করা কিছু নিখিল খাবে না, তাই উঠিয়ে কাচ্চি দিতে নিল। নিখিল প্লেট ভর্তি করে নুডলস নিল। নেহা ভাবলিহীনভাবে বসেছে। নিখিল আজকে যাই করুক সে ভেবে নিয়েছে কিছুই বলবে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে না। নিজে ব্যস্ত রাখতে চেয়ারে বসে বসে মোবাইল চালাচ্ছে। একবার তাকালো আর চোখে। তাই আবারও নির্লজ্জের মতো বলল, নিখিল ভাই, আপনি ওটা খাচ্ছেন কেন? ওটাতে গরুর মাংস আছে, আপনার শরীর খারাপ করবে। তাহমিদা নেহাকে বিরক্ত নিয়ে বলল, ওই গাদাখন কাণ্ডজ্ঞান নেই? তোরা সবাই খাসির মাংস দিল, তুই গরুর মাংস দিলি কোন বুঝে? নিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, ওহ মা, তুমি এত ভুল করো কেন বলো তো? ওটা গাধা না, গাধি হবে। আর গরুর মাংস দিয়েছি আমার ইচ্ছে হয়েছে তাই, কাউকে তো জোর করিনি আমি খাওয়ার জন্য। নিখিল চামচ ভর্তি করে মুখে নিল। সে তারা কিছু রেগে বললেন, এ কেমন কাজ দাদুভাই? জেনে শুনে নিজের ক্ষতিকর কিছু খাবে তুমি? নিখিল নেহার দিকে তাকে বলল, জেনে শুনেই কিছু বিষ পান করতে হয় দাদি। তাহমিদা মুখ খুললেন নিখিলকে না খেতে বলার জন্য। হামিদা বেগম তাকে থামিয়ে বলেন, এটা ওদের ব্যাপার, মাঝে কিছু বলা উচিত না আমাদের। সেতারা বেগম নাকচ করে বললেন, আর খাবে না তুমি? 2টা ট্যাবলেট খেলে যদি কারো মুখের হাসি দেখতে পাওয়া সৌভাগ্য হয়, এরকম খাবার আমি বারবার খেতে রাজি। সাব্বির বলল, আমার পেটে ইঁদুর নাচাছে জেরিন বোন, সরি, তোরটা খেতে পারলাম না। নেহা বোন থেকে কিছু খাবার তুলে দেয় আমায়। সাব্বির তৃপ্তি সহকারে খেলো। সাব্বির খাওয়া শেষ হতে নেহার চেয়ার ছেড়ে উঠে বসলো। সাব্বির সামনে গিয়ে বলল, এবার দাও আমার 5,000 টাকা। থতমত খেয়ে গেল সাব্বির। বৃষ্টি টায়া তাকালো চোখ ছোট করে। নিখিল সহ বাকিরা। সাব্বির বুঝতে পারেনি কি বলছি নেহা। কিসের টাকা বোন, কিসের আবার? তখন বললে যে আজকে তোমাকে খাসির মাংস খাওয়াতে পারবে তাকে 5,000 টাকা দিবে, সাথে আইসক্রিম আইটেম। এখন দাও। পুরো 1 প্লেট নুডলস কম হলো, ছোট ছোট 20 পিস মাংস ছিল। এবার ফটাফট আমার টাকাটা আমাকে দাও। সাব্বির জোরে পেছনে, ধোকা? আমাকে এইভাবে ধোকা দিলে তুই? অবিশ্বাস, আল্লাহ, কি চিটিংবাজ তুই! আমি এসব মানি না, মানবো না। কোনো টাকা নেই আমার কাছে, এখন এসব বলে লাভ নেই।
টাকা দিতে হবে মানে দিতে হবে। দেখেছো মেজমা, তোমার ছেলে কথা দিয়ে কথা রাখলো না। টাকা দিতে বলো বলছি। সাহারা বলল, দিয়ে দে সাব্বির, একদম বেশ হয়েছে। আরও গিয়ে চ্যালেঞ্জ কর, এভাবে মর। এখন কথা হচ্ছে আইসক্রিম কিন্তু সবাইকেই খাওয়াবি, তুই বাড়ির সবাইকে, বুঝছিস? মা, না না, তুমি আমার হতে পারো না, এভাবে আমাকে ফকির করে দেওয়ার চেষ্টার ধান্দা। আল্লাহ, তুমি এর বিচার করো। নেহা বোন, তোরে বিশ্বাস করেছিলাম, তুই বিশ্বাসের ঘরে চুরি করলি। তোর সাথে আমার কথা আর কোনো নেই। নেহা মাছি দাঁড়ানোর মতো করল, আচ্ছা কথা না বললে নেই, আপাতত টাকা দিলেই হবে। জেন বলল, নেহা আয় বোন, বুকে আয়। এই ছাগলকে হারানো তোর দ্বারাই সম্ভব। আমি সত্যি গর্ববোধ করছি তোকে নিয়ে। নিখিল এখনও তাকিয়েছে। এই মোটা মাথায় যে এত চিকন বুদ্ধি নিয়ে ঘুরে, বোঝাই যায় না তার বউটা আসলে একটা চিজ। নিখিল 2 চামচ পায়েস খেতে নিল, উঠে গিয়ে বলল, অনেক খেয়েছি আজকে, আর না। আজকে বিজয়ী সাব্বির। নিখিলের কথা শেষ না হতে সাব্বির উচ্ছ্বসিত কণ্ঠে বলে, টাকার যাওয়া শোক আমি ভুলে গেলাম। নিজের হাতে বারবার চুমু খেতে বলল, আমি তো জানতাম আমার হাত তো এতই ভালো। নিখিল নিখিল তপ্ত ছাদ ছেড়ে বলল, তোর কুখাদ্যের দিক দিয়ে প্রথম। খাবার টেবিলে সবাই জোরে হেসে দিল। সাব্বির মুখ ছোটো করে ভাব নিয়ে বলল, তোমরা বুঝো না এই প্রতিভা কোনো ব্যাপার না। টায়া আর দ্বিতীয়বার বলার সুযোগ পেল না খাবার টেস্ট করার কথা। নিখিল দ্রুত পায়ে চলে গেল। বাকি বড়রা 4 জন সব খাবারের প্রশংসা করছে। রাতে নেহা প্রচুর বিরক্ত, মাথাটা করলো 3 বার, মিলল না। রুম থেকে বের হয়ে আসলো তৎক্ষণাৎ। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া ওর পা রীতিমতো থমকে গেছে। টায়া নিখিলকে জাপটে ধরে দাঁড়িয়েছে। নেহার মনে হলো ওর বোধবুদ্ধি লোপ পেয়েছে। একবারের জন্য চিন্তা করতে পারল না সে ভুল দেখছে। নিখিল ভাই যখন হাতটা টায়ার বাহুতে হাত রাখলো, নেহার মনে হলো ওর কলিজায় কেউ লবণ ছিটিয়ে দিয়েছে। যন্ত্রণার ভিতরে মুষড়ে উঠল। ভিতর থেকে আর্তনাদ চিৎকার শুনতে পায় নেহা। নিখিল ভাইয়ের প্রেমিকা টায়া? তাহলে তার সাথে এতদিন কি করলো নিখিল ভাই? সব কিছু কি দেখানো ক্ষণস্থায়ী? এর জন্য কি টায়া সবসময় নেহাকে এতগুলো কথা শুনে অধিকার রাখে? নেহা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়তে লাগলো। টেবিল হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করে ফেলল। বড় বড় শ্বাস নিতে থাকলো। চারপাশে কেমন অন্ধকার লাগছে। টেবিলে গ্লাস রাখতে গিয়ে হাত ফসকে পড়ে গেল। শব্দ ভেঙে টুকরো হয়ে যায় গ্লাসটি। নেহা নিথর রক্তশূন্য চোখে দেখে তার হৃদয়টা ঠিক এভাবেই ভেঙেছে। ভালোবাসা মানুষের আশেপাশে কারো ছোঁয়া ও সহ্য করার ক্ষমতা নেই কারো। সেখানে প্রিয় মানুষটার বুকে অন্য নারীকে কিভাবে ঠিক রাখা যায় নিজেকে? নেহা নিজেকে ধাতস্থ করে নিল। খুব তাড়াতাড়ি সে জানতো এমন একদিন আসবে নিখিল ভাইয়ের ভালোবাসার মানুষের সামনে তাকে একদিন করতে হবে। তবে আজ শুধু নিজেরটা ভেবে স্বার্থের পর হতে মন চাচ্ছে। নিখিল ভাই যদি তার ভালোবাসার মানুষ সাথে সুখে থাকতে চায়, তো নেহাও চায় ভালো থাকুক। নেহা কেন দিন বাধা হয়ে দাঁড়াবে না? পৃথিবীর সবাই তার কিছু পেয়ে গেলে শূন্যতারা যে হারিয়ে যাবে, শূন্যতারা যে কোনোদিন হারিয়ে যাবে না, এটা চিরন্তন সত্য। তাহলে কিভাবে ভাবে মানুষ যা চাইবে তাই পায়? শূন্যতা হাহাকার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারো জীবন আসে সমসাময়িকভাবে, কারো জীবন আসে আমৃত্যু। হোয়াট দ্য হেল! তো সাহস কী করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিখিল এক প্রকার ধাক্কা মেরে দূরে সরে টায়াকে। মেয়েটা সীমা অতিক্রম করছে। টায়া মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম, ওই অন্ধকারে কিছু একটা ছিল। আমাকে বলদ মনে হয়? সারা বাড়ি কোনায় কোনায় লাইটিং, ইলেকট্রিসিটি যায়নি, তুই ইচ্ছে করে এমন করছিস। তোকে যে চড়িয়ে ঠিক করে দেয়নি, এখনও এটাই আমার ভুল। মেয়ে মানুষ বলে তুই লাজ লজ্জা শরম বলতে কিছু দেয়নি সৃষ্টি করতে থাকে। সত্যি বলছি হচ্ছে ভাইয়া, ভুল হয়ে গেছে। তাই এমন ভাব করলো সে অনুতপ্ত। মিহির এবার এগিয়ে আসলো। অনেকক্ষণ আগেই সে এসেছে। নিখিল অফিসে না যায় গুরুত্বপূর্ণ ডিল সম্পর্কে জানাতে এসেছে। নিখিল হাত ধরে রুমের দিকে টেনে নিয়ে গেল। নিখিল চলে যেতে টায়া বাঁকা আসলো। সে এসব ইচ্ছে করে করেছে। নেহাকে বের হতে দেখে নিখিলকে জড়িয়ে ধরেছে। নেহার সাথে যদি নিখিলের কিছু থেকে থাকে, এবার শেষ। মিহিরের কণ্ঠে বেশ চড়ালো, রেগে আছে পুরো ছেলেটা। গম গম কণ্ঠে বলল, এই মেয়েটা আর কয়দিন থাকবে এখানে? বের
কর, না হয় নেহাকে চিরতরে হারাবি তুই। মিহিরের কণ্ঠে কোনো দুষ্টুমি নেই। ছেলেটা বেশ গুরুতর ভঙ্গিতেও কথা বলছে। কি বলছিস সব তুই? কি এমনি বলছি? তুই সত্যি বুঝতে পারছিস না নিখিল? টায়া মেয়েটা তোকে পছন্দ করে, নেহাকে হিংসে করে, নেহার ক্ষতি করতে দুবার ভাববে না। এই মেয়ে কতদিন এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকবে? এর বাবা মা কোনো খবর নেই নাকি কি করছে না করছে? আজকে যা করলো তুই কিভাবে সামাল দিবি জানি না আমি। কি হয়েছে? নেহাকে দেখে ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরছে নিখিল, বুঝতে পারছিস? নেহা ওখান থেকে যেভাবে চলে গেল মনে হয় না স্বাভাবিকভাবে নিয়েছে। আর নেওয়ারই কথা। নেহা তোর বউ, স্বামীর ভাগ কোনো মেয়েই অন্য কাউকে দিতে পারে না। তুই যদি নেহাকে ওভাবে দেখতি, ইয়া করতে পারতি। মিহির অধৈর্য কণ্ঠে আবার বলল, মেয়েটা যেভাবে হোক সকলের মধ্যে বিদায় কর, না হলে পরবর্তীতে কিছু করার থাকবে না। নেহার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতো নিয়ম করে সকাল নেমেছে, সবার সাথে কথা বলছে। টায়া ভরকালো কিছুটা। মেয়েটা এত স্বাভাবিক দেখে ও তো কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার কথা। নেহার মনের খবর তার প্রাণপ্রিয় বান্ধবীকেও জানায়নি। এই বিষয়টা জানানোর কেসে কষ্টের কথা কাউকে বলে কি তা কমে যাবে? নিজেই সামাল দিতে জানতে হয়। তাহমিদা বেগম বুঝে গেলেন মেয়ের সূক্ষ্ম হাসির পিছনে বিষণ্ণতা। মা তো সন্তানের কষ্ট ঠিক আঁচ করতে পারে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, তা টায়া, বাড়ি যাচ্ছিস কবে? ভার্সিটি খুলবে না তোর? অনেক দিন তো হলো তোদের ভার্সিটি তো দেখছি অনেক দিন বেশি ছুটি দেয়। টায়া বুঝতে পারলো নিখিল তাকে তাড়াতে চাইছে। টায়া ধীর কণ্ঠে বলল, দুদিন পর চলে যাব ভাইয়া। নিখিল নেহার দিকে খেয়াল করলো। মেয়েটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কারো দিকে তাকাচ্ছে না। নিখিল আঁতকে উঠল। নেহার হাতের ক্ষত এখনো শুকায়নি। ঝোলে হাত বেশ মাখিয়েছে, পুরোটা খাচ্ছে নিজ মনে। নেহা মুখে খাবার দিতে নিলে নিখিল হাতের কবজি ধরে আটকে দিল। কি করছিস নেহা? হাত জ্বলছে তোর, যা হাত ধুয়ে আয়। এখানে সবাই আছে, কাউকে বললেই তো খাইয়ে দেয়। নেহা মৃদু হেসে বলে, সমস্যা নেই, আমার হাতে কিছু হয়নি, সামান্য তো জ্বলছে একদম। আর কতদিন সবার হাতে খাবো? রোজ রোজ কাউকে না কাউকে বিরক্ত করতে আমার ভালো লাগে না। এমনিতে সবাই বিরক্ত হও আমার কাছে, তাই ভাবলাম এখন থেকে কম জ্বালাবো তোমাদের। সেতারা বেগম কঠিন কণ্ঠে বলে, যাক, অবশেষে মাইয়াটার মতিভ্রম কিছুটা কমলো, বুঝদার হয়েছে। নেহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে খেতে লাগলো। নেহার হাত বরফে চুইয়ে রাখতে ইচ্ছে করছে, তবুও তার এই কষ্ট সামান্য মনে হচ্ছে। এর থেকে বেশি পড়ছে হৃদয়। এই ব্যথাটা আপনার চোখে পড়লো না নিখিল ভাই? বাহ্যিক সব কিছু তো মানুষ দেখতে পায়, অন্দরমহলে খবর কেউ রাখে না। নেহা সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে রাখছে, বৃষ্টির সাথে টুকটাক কথা বলছে, কারো সাথে প্রয়োজনে বেশি কথা বলেনি। নিখিল রুমে যায়নি 2 দিন, রুম থেকে বের হয়নি। পরদিন সন্ধ্যায় যাবে টায়া। সন্ধ্যা নেমেছে, সেতারা বেগম রুমে গেল। হামিদা বেগম তাকে পাঠিয়েছে সেতারা বেগমের সন্ধ্যায় ওষুধটা আনার জন্য। নেহা রুমে ঢুকে বলল, দাদি তোমার ওষুধ। টায়া দাঁত কিলে হেসে বলল, আরে নেহা, আমি তো নানুকে ওষুধ দিয়েছি, বুঝলে, আগের থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি। নেহা ভালো করে বেরিয়ে যেতে টায়া পিছু ডাকলো, আই নেহা বসো না, গল্প করি। সারাদিন তো তুমি পড়াশোনায় ব্যস্ত থাকো। দেখলাম নিখিল ভাই তোমার সাথে দুবার কথা বলতে গেল, তুমি বললে তুমি নাকি ব্যস্ত। সেতারা বেগম রাগান্বিত দৃষ্টি রাখল নেহার উপর। তার নাতির বউ হিসাবে মেয়েটা মোটেও যোগ্য না, তার তো প্রথম থেকেই পছন্দ না। নাতির খেয়াল রাখে না ঠিক মতো, সারাদিন ছেলেটা অফিসে খেটে মরে, আর এই মেয়ে কথা বলার সময়ও পড়াশোনা দেখে। নেহা বিরক্তি টেনে চেয়ারে বসলো। তা সত্যি বলো, তা নানু তোমাকে আমার কেমন লাগে? সেতারার মুখে পান কুঁজে দিয়ে বলো, কেমন লাগে মানে? তুই তো আমার সোনার টুকরো বোন, যেমন রূপ তেমন গুণ, তোর মতো মাইয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। নেহার কেমন নেহাকে কেমন লাগে? এমন প্রশ্নে নেহা বিব্রত হলো। এই মেয়ে তাকে টানছে কেন মাঝখানে? সে তার বেগম মুখ কুচকে ফেললো, থমথমে করে বলল, এই অকম্মার ঢেকির কথা কেন জিজ্ঞাসা করছে? কোথায় তুই আমার আর চাঁদের লগে? তুই মাটির সাথে তুলু না কোষ কেন? কি ও কি আমার থেকে বেশি সুন্দর নানু? না না, তোর মুখে একটা মায়াবী ভাব আছে, আর এ তো সারাদিন রেগে থাকে। উড়নচণ্ডী একটা, এড়ে দেখে কোন দিক থেকে মায়া দয়া আসে। গুণের কথা আর কি কমে, কিছুই নেই। নেহা অপমানে নুয়ে পড়ল। তার দাদি তাকে এতটা খারাপ ভাবে? একটা বাহিরের মানুষের সামনে এভাবে বলতে পারলো? নেহা ভাবতো হয়তো কি শুধু মুখে মুখে বলে, মনের দিক থেকে তার দাদি ভালোবাসে। টায়া প্রথম থামেনি, প্রশ্নের পর প্রশ্ন করে গেছে। সেতারা বেগম নেহার পক্ষে
একটা কথা বলেন। টায়া বলে উঠল, নিখিল ভাইয়ের বউ করার কথা বললে তুমি কাকে বাঁচতে? এবার নেহার হৃৎপিণ্ড ঝড় উঠল। এতক্ষণে জমিয়ে রাখা কান্না যেন বেরিয়ে আসতে চাইল। সেতারা বেগম হেসে বললেন, নিঃসন্দেহে তোকে টায়া, তোর মতো লক্ষ্মীমন্ত বউ তো আমার নিখিলের পাশেই মানাবে। টায়া গদগদ চন্দ্রিমা হয়ে নেহার দিকে তাকালো। নেহাকে দেখে বোঝার উপায় নেই ওর মনে কি চলছে। অবিশ্বাস্য যে চোখে এসে সেতারা বেগমকে দেখাতে ব্যস্ত। নেহা এতটাই অযোগ্য? সেতারা বেগম দুঃখ নিয়ে বলল, নিখিলটা আমার কথা মানবে না এক্ষেত্রে। তোমার কোনো কথা কি নিখিল ভাই ফেলেছে কখনো? এবার ফেলবে না, তুমি নিশ্চিত থাকো। নেহার দিকে তাকিয়ে সেতারা বেগম মুখ বাঁকিয়ে বলল, জেদি মাইয়া কোনোদিন স্বামী সহগে হইতে পারে না। এরা 2 দিনও সংসার করতে পারে না। কিন্তু কেউ বুঝলো না আমার কথাটা। পর্দার আড়াল থেকে এবার গর্জে উঠল তহমিদা। উঁচু কণ্ঠে তার শাশুড়িকে মান্য করার ভয় নেই আজ তার মাঝে। আমার মেয়েটা আপনার কি ক্ষতি করছে আম্মা? এতটা বিষ পুষে রেখেছেন মনের ভিতরে আমার ছোট মেয়েটার জন্য, এত অপছন্দ আমার মাইয়ারে? সেতারা বেগম গলা উঁচিয়ে বললেন। গলা নামায় কথা কও ছোট বউ। কেন আম্মা? গলা উঁচা করার অধিকার কি আপনার একার আছে? আপনি অন্যায় করবেন তা দেখে চুপচাপ দেখব, এটা কি করে ভাবেন? আজকে আপনার সামনে আপনার ছোট বৌমা না, একজন মা দাঁড়িয়ে আছে। তাহমিদা বেগমের কণ্ঠ শুনে দৌড়ে এসেন হামিদা। সকাল প্রায় 10টা বাজে। ব্যস্ত অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল নিখিল, সেও দাঁড়িয়েছে। সাহারা এসেছে, সাথে বৃষ্টি। সবাইকে দেখে থামার নাম নেই তহমিদার। মেয়েকে হওয়ার পর থেকে কোনোদিন শাশুড়ির মুখে ভালো কথা শুনেননি মেয়ের নামে। কান বিষিয়ে যেত তার। তারপরও চুপ করে থাকতেন তিনি, উল্টো মেয়েকে বকতেন। আজ মেয়ের সংসার জীবন ভালো থাকা নিয়ে প্রশ্ন উঠছে। মা হয়ে পারলেন না চুপ থেকে। আপনাকে কোনোদিন মেরেছ আম্মা? কোনোদিন আপনাকে খোঁচা দিয়েছে আম্মা? বড় আপা, মেজো আপা তোমাদের মেরেছে নেহা? বলো, তোমাদেরকে কোনো ক্ষতি করেছে কোনোদিন? তোমাদের কোনো দামি জিনিস নষ্ট করছে আম্মা? আপনি বলুন, আপনার কি নষ্ট করছে? বলছেন না কেন আম্মা? হামিদা বেগম তহমিদাকে টেনে, পাগল হয়ে গেছে ছোট বউ? উনি আম্মা বড় মানুষ, তুই বেয়াদব কেন করছিস? আজকে বলতে দাদা আপা, 18 বছর ধরে জমিয়ে রেখেছি। এবার আমি ক্লান্ত। আম্মার কাছে আজ আমি জবাব চাই। পরে যা শাস্তি দিবে মাথা পেতে নিব। হামিদা বেগম জানেন না কি হয়েছে, কোন বিষয়ে তর্ক। হামিদা বেগম নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, বল নেহা, কী হয়েছে? এমন করছে কেন তোর মা? নেহার বাহু চাপতে ধরতে নেহা ব্যালেন্স হারিয়ে দেওয়ালে শেষে মূর্তির ন্যায় শুধু দাঁড়িয়ে রইল। আম্মা, আপনি চুপ করে গেলেন কেন বলুন? নেহা যেহেতু আপনার এত সমস্যার কারণ, ছোটবেলা বলতেন কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম, বড় করতাম না। আপনার শান্তির জন্য এতটুকু অনায়াসে আমি করতাম। নিখিল এবার চেঁচিয়ে উঠে বলে উঠল, ছোট মা, কেন বারবার বাহিরের মানুষের সামনে আমার মেয়েটাকে অপমান অপদস্থ করেন আম্মা? ও কি ছোট মানুষ? ওর মন নেই? ওর কষ্ট লাগে না আম্মা? আমার মেয়েটা প্রতিনিয়ত অপমান করে কি শান্তি পান আম্মা? তহমিদা সমান তালে কেঁদেছেন। থেমে থেমে আবারও বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই দেখে আপনার আমার প্রতি অনেক ক্ষোভ, রাগ, তাই না আম্মা? বড় আপা, মেজো আপার মতো ছেলে হয়নি দেখে ওই রাগটা আপনি আমার বাচ্চা মেয়েটার উপর ফেলাচ্ছেন আম্মা? আপনার কি একটুও মায়া হওয়ার জন্য আপনার চোখের কাঁটা হয়ে গেল বাড়ি থেকে বের করে দিতেন আম্মা? আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, আপনি শান্তিতে থাকতেন। নেহা এবার ধমকের সুরে বলল, থামো মা। তহমিদ দেখবেন সব রাগ গিয়ে পড়ল নেহার ওপর। উনি রেগে গেলেন নেহার দিকে। নেহা মাকে একটা হাসি উপহার দিয়ে বিনিময়ে বলল। নেহাকে হাসতে দেখে প্রত্যেকটা ব্যক্তি অবাক হলো। মেয়েটা পাগল হয়ে যায়নি তো আবার, এত কিছুর মাঝে হাসছে? তাহমিদা বেগম হাসি সহ্য না হলে হাত টেনে নিজের সাথে নিতে নিতে বলল, আজ তোকে মেরেই ফেলবো আমি। তোর জন্য আমার জীবনে সব অশান্তি। তোর মতো সন্তান জন্ম দেওয়াই ভুল হয়েছে। নেহা তহমিদার হাত টেনে দাঁড় করলো। অতিশয় ভাঙা গলায় বলল, যা খুশি করতে পারো মা, বাধা দিব না। একটা শেষ কাজ এখনও বাকি আছে, ওটা করে যাব। সেতারা বেগম বাঘারা হয়ে পড়লেন। ছোট মা বৌমা এত রাগ তার প্রতি জমা রেখেছে? নেহা এগিয়ে দাঁড়ালো সেতারা বেগমের সামনে। নিজের হাতের দিকে একবার তাকিয়ে এক টানে খুলে ফেলল হাতে থাকা চুড়িগুলো। নিখিল বিস্ময় ভরা নয়নে দেখল নিজের নামের চিহ্ন কিভাবে নিজের থেকে আলাদা করলো প্রেয়সী। চুড়ি জোড়া হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। যোগ্য ব্যক্তির হাতে পরিয়ে দিও দাদি, তোমার নাতিকে মুক্ত করে দিলাম।
নিখিলের মনের ভিতর কামড়ে ধরল যেন কেউ। নিহার থেকে মুক্ত তার কাছে মৃত্যুর সমান। মেয়েটা সম্পর্ক ছিন্ন করতে চাইল। কি এমন ঘটছে এখানে? তাহমিদা বেগম ফের টান দিলেন নেহার হাত। সেতারা বেগম বলে উঠলেন। প্রণয়ের সুর, 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।